হ্যালো এভরিওয়ান, তোমরা এই ভিডিওটা দেখছো তার মানে তোমরা অলরেডি আরআরবি যেই 2025 জন্য খুবই কনসেন্ট্রেশনের সাথে প্রিপারেশন শুরু করে দিয়েছো, অথবা তোমরা আরআরবি যেই এক্সাম দেবে এখন ভাবছো কলেজে পড়ো, অথবা অলরেডি তোমরা আরআরবি যেই 2024 এক্সাম দিয়ে রেলওয়েতে অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার সিলেক্টেড হয়ে গেছো এবং খুবই শীঘ্রই তোমরা রেলওয়েতে অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার আমাদের রেলওয়ে ফ্যামিলিতে জয়েন করবে। তো এই ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব রেলওয়েতে অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার জয়েন করার পরে তোমাদের প্রমোশনাল স্কোপ কী কী হতে চলেছে। তোমরা যদি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে তার স্টেপ কী, তার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী কী লাগবে। তোমরা যদি অ্যাজ এ এসএসসি হয়ে রয়ে যাও সেক্ষেত্রে তোমাদের প্রমোশনাল স্কোপ কী কী হতে চলেছে, এই সব কিছু সম্বন্ধে ইন ডিটেলস আমি ডিসকাশন করব। নমস্কার বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস, আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার আগে দেখো, এই ভিডিওটাকে আমি দুটো পার্টে ভাগ করব। একটি হচ্ছে যদি তুমি জেই থেকে এসএসসি হলে এবং তারপরে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার হয়ে তোমার পুরো ক্যারিয়ারটা স্পেন্ড করলে আর প্রমোশন নিলে না, এবং আরেকটা হলো তুমি ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হলে এবং তারপরে ধীরে ধীরে গ্রোথ করতে থাকলে এবং হায়ার হিরার্কিতে যেতে থাকলে। তো এই দুটো পার্টে আমি ডিভাইড করবো, কারণ সবাই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে পারে না, অনেকে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার হিসেবেও রয়ে যায় এবং অনেকে হয়তো এসএসসি হয়ে থাকতেও চায়, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে চায় না। কেন হতে চায় না সেটা নিয়েও আমি তোমাদেরকে বলবো। তো সবার আগে প্রথম পার্টে আসা যাক, জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, এবং তারপরে অ্যাজ এ সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার তোমরা যদি হয়ে রয়ে যাও তাহলে তোমাদের প্রমোশনাল স্কোপ কী কী থাকছে। তো যদি তোমরা জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার তাড়াতাড়ি হতে চাও তোমাদের কেরিয়ারে, তাহলে কী কী স্টেপ ফলো করতে হবে সেটা নিয়ে আমি একটি ইন ডিটেলস ভিডিও আমার লাস্ট ভিডিওতে ডিসকাস করেছি। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা চাইলে সেটা চেক আউট করে নিতে পারো, অথবা আমার চ্যানেল খুললেই লাস্ট যে ভিডিওটা ছিল এর আগের ভিডিওটা, ওটাতে আমি বলেছিলাম যে কী করে তোমরা তাড়াতাড়ি এসএসসি হতে পারবে। তো সেটা ফলো করলে তোমরা তাড়াতাড়ি এসএসসি হয়ে যাবে। তো এবার হয়ে গেল এসএসসি, যখন তোমরা হয়ে গেলে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, ধরো তুমি একজন 26 বা 27 বছর বয়সে রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করলে এবং তুমি 30-31 বছর বয়সে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার হয়ে গেলে। তারপরে তুমি আর কোনো মানে কি বলে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হলে, তুমি সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার হিসেবেই রয়ে গেলে। এবার তোমার 30 বছরের কেরিয়ার, এই 30 বছরের কেরিয়ারে তুমি তোমার অ্যাজ এ এসএসসি প্রমোশনাল গ্রোথটা কী করে পেতে পারো সেটা সম্বন্ধেই দেখো। এতদিন অবধি, মানে এতদিন বলবো না, 2022-এর আগে অবধি একবার তুমি সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার হয়ে গেলে তারপরে কিন্তু প্রমোশনাল স্কোপ আর কিছু ছিল না। মানে তোমরা 10 বছর পর একটা এমএসসি পে পাবে, মানে পে লেভেলে একটা চেঞ্জ হবে, ওইটুকুই। 10 বছর, প্রত্যেক 10 বছর হয়, তাছাড়া আর কোনো স্কোপ ছিল না। কিন্তু এটাকে রেলওয়ে বোর্ড বারবার অ্যানালাইসিস করে, ঠিক আছে, এবং অনেক ইউনিয়নের পক্ষ থেকে অনেকবার লেটার সাবমিট করা হয় এবং দীর্ঘদিন একটা লড়াই হয়। তারপরে মানে লাস্টে গিয়ে 2022 সালে রেলওয়ে বোর্ড মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সঙ্গে মানে একসঙ্গে ডিসকাস করে একটা কনক্লুশনে আসে এবং অ্যাজ এ এসএসসি যারা থাকবে তাদেরও প্রমোশনাল স্কোপ খানিকটা বাড়িয়ে দেয়। প্রমোশনাল স্কোপ বাড়িয়ে দেয় এই অর্থে, মানে যাতে তার মানিটারি ভ্যালু অর্থাৎ স্যালারিটা তাড়াতাড়ি বাড়ে সেই দিকে নজর দেয় এবং সেই হিসাবে একটা নতুন কী বলে স্যালারি স্ট্রাকচার রিফর্ম করে। তো রিফর্মটা কী ছিল সেটার জন্য তোমাদের 2022-এর যে রেলওয়ে বোর্ডের লেটার ছিল সেই লেটারটা তোমাদের একবার দেখাবো। তো আমি লেটারটা তোমাদের জন্য খুলছি একবার। তো দেখো, এটা হচ্ছে রেলওয়ে বোর্ডের যে 2022-এর লেটার, যেটা সম্বন্ধে আমি বলছিলাম এখনই তোমাদের। লেটার নম্বর আরবি নম্বর 155/2022। তোমরা চাইলে গুগলে এই নম্বরটা সার্চ মারবে, আরবি নম্বর 155/2022, তোমরা এই চিঠিটা অ্যাজ ইট ইজ পেয়ে যাবে। তো এই চিঠিতে কি বলছে দেখো, আপগ্রেডেশন অফ পে স্ট্রাকচার অফ সার্টেন ক্যাডার্স। ঠিক আছে, কিছু কিছু ক্যাডারের পে স্ট্রাকচার আপগ্রেডেশন হচ্ছে। এই কিছু কিছু ক্যাডারের মধ্যে প্রত্যেকটা যেই ক্যাডারে ইনক্লুডেড আছে, তো তোমাদের কাউকে ভাবা লাগবে না আমি ইনক্লুড আছে কি নেই। তো এই চিঠি অনুযায়ী কি বলছে দেখো, consequences after approval conveyed by Ministry of Finance via their ID number something dated on 1/11/2022, the President has now accorded his approval to upgrading the pay structure of certain Group C cadres of Ministry of Railways detailed in the list enclosed at Annexure 1 of the in following manner। ঠিক আছে, তো মুদ্রা কথা এটাই হলো যে তোমাদের যারা যারা আমাদের লেভেল 7 গ্রুপ সি স্টাফ ছিল, যেটা সার্কেন্ট ক্যাডার, যে আমাদের সব যে ইনক্লুড আছে, তাদের পে স্ট্রাকচার রিভিশনের জন্য অ্যাপ্রুভাল পাওয়া গেছে। এবং এই অ্যাপ্রুভাল অনুযায়ী কী বলা হচ্ছে, আপগ্রেডেশন অফ 50% পোস্ট ফ্রম লেভেল 7 থেকে 50% পোস্টকে আপগ্রেডেশন করা হবে টু লেভেল 8 গ্রুপ সি। মানে আমাদের যেটা গ্রেড পে 4800 হয়ে যাবে। ঠিক আছে, গ্রেড পে 4600 কি 4800 কি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, আগে এটা ডিসকাস করি তারপরে। ঠিক আছে, তো তারপরে কি বলছে, ফার্দার আপগ্রেডেশন অফ দোজ 50% পোস্ট ইন লেভেল 8, মানে যে 50% পোস্টকে 7 থেকে 8 নেওয়া হয়েছিল তাদের আবার ফার্দার আপগ্রেডেশন হবে। ঠিক আছে, ইন গ্রুপ সি টু লেভেল 9 গ্রুপ সি, তাদেরকে আবার লেভেল 9 গ্রুপ সিতে আপগ্রেড করা হবে অন নন ফাংশনাল বেসিস আফটার 5 ইয়ার্স অফ সার্ভিস ইন লেভেল 8। মানে 4 বছর লেভেল 8-এ সার্ভিস করার পরে লেভেল 9-এ তাদের প্রমোশন দেওয়া হবে 4 বছর পরে।
ঠিক আছে, যেটা আগে কিন্তু একটি লেভেল থেকে নেক্সট লেভেলে যেতে গেলে আমাদের মিনিমাম 10 বছর লাগে অ্যাজ পার এমএসসিপি যদি আমি প্রমোশন পেতে চাই, কিন্তু সেটা এখন 4 বছর বলে দিয়েছে। এবং লেভেল 7 থেকে লেভেল 8-এর কিন্তু কোনো তোমার ডিউরেশন দেয়নি, ঠিক আছে। তো এই 50% কারা, এই যে 50% বলছে দ্য ফার্দার 50% লেভেল 8 থেকে লেভেল 9 বলছে, এই 50% কারা, এটাও 50% অ্যাজ পার সিনিয়রিটি, যে যত বেশি সিনিয়র হবে তার তত বেশি আগে প্রমোশন হবে। মানে সিনিয়রিটি সবসময় ম্যাটার করে। তুমি যত তোমার এই যে কি বলেছিলাম এর আগের ভিডিওটা দেখবে, ওখানে বলেছিলাম যে প্রথমে যত বেশি নম্বর হবে সে তত বেশি সিনিয়র হবে এবং তার সিনিয়রিটিটা তাকে সারা লাইফ কেরিয়ারে হেল্প করবে। তো যে সিনিয়র হবে সে লেভেল 8-এও আগে প্রমোশন পাবে, লেভেল 9-এও প্রমোশন পাবে। এটা 50% বলেছিল, এটা পরে রিভাইজ হয়েছে, সেটা আমি লেটারের পরে আসছি, ঠিক আছে। তো এটার কনক্লুশন যদি তুমি দেখতে চাও কারা কারা ইনক্লুড আছে, এই লেটারের নিচেই দেওয়া আছে, এই যে কোন কোন ক্যাডার আছে, সব ক্যাডারই তোমার ইনক্লুড আছে এর মধ্যে। তো আমি এটা যাচ্ছি না, আমি লেটারের সারাংশে আসি, ঠিক আছে। যেটা বলছে এই আপগ্রেডেশন এফেক্টেড হবে 1/12/2022, মানে অলরেডি এফেক্টেড হয়ে গেছে, মানে ফেজ 1 অলরেডি চলে গেছে, শুরু হয়ে গেছে, ঠিক আছে। ফেজ 1-এ কি বলেছে, কাট অফ ডেটে ফার্স্ট ফেজে 50% যেটা ক্যাডার স্ট্রেন্থ আছে তাকে লেভেল 7 থেকে লেভেল 8-এ প্রমোশন দেওয়া হলো। মানে তোমার 1/12/2022-এ আমার যে ক্যাডার স্ট্রেন্থ সেই সময় স্যাংশন স্ট্রেন্থ ছিল, ধরো তোমার এই 2022-এর ডিসেম্বরের 1 ডিসেম্বরে স্যাংশন স্ট্রেন্থ ছিল 100 জন। তো সেই ডেটে কী করা হলো, 50 জনকে লেভেল 8-এ নিয়ে যাওয়া হলো, 50 জনকে লেভেল 7 রাখা হলো। এই 50 জন কথা যারা সিনিয়র 50 জন, ঠিক আছে। তো 50-50 রেশিও মেনটেন হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের লেভেল 7 থেকে লেভেল 8-এর প্রমোশন। লেভেল 7-এ কত বছর চাকরি করতে হবে সেটা মেনশন নেই, কিন্তু মিনিমাম একটা প্রমোশন পেতে গেলে রেলওয়েতে 2 বছর চাকরি করতে হয়। তো মিনিমাম এখানে 2 বছর চাকরি করেছো আমি ধরে নেবো, তারপরে লেভেল 8-এ প্রমোশন পাবে। যে নর্মাল সময় 10 বছর ছিল, তুমি যদি সিনিয়র হও তোমার যদি স্কোপ থাকে 2 বছর তুমি লেভেল 8 পেয়ে যেতে পারো, ঠিক আছে। এরকম হয়েছে 2-3 বছরে লেভেল 8 পেয়ে গেছে, ঠিক আছে। এরকম আছে 2-3-4 বছর লেভেল 8 পেয়েছে। তারপরে কি হয়ে গেল, ফেজ 2 যেটা বলছে ফার্দার আপগ্রেডেশন অফ 50% লেভেল 8 পোস্ট টু লেভেল 9 পোস্ট, ঠিক আছে। তারপরে 50% লেভেল 8-কে লেভেল 9 পোস্টে কনভার্ট করা হবে, এটা 4 বছর পরে, যেটা তখন বলা ছিল। তার মানে এটা হবে 1/2026-এ এফেক্টিভ হবে, 4 বছর পরে। তো ফাইনাল আমাদের স্ট্রাকচার তখন কী হয়ে যাবে, 50% লেভেল 7, 25% লেভেল 8, 25% লেভেল 9। এটা ছিল, এটা পরে আরও মডিফাই হয়েছে জানুয়ারি 2025-এ গিয়ে, সেটা আমি লেটারটা তোমায় দেখাচ্ছি। তো এখানে আরেকটা নোট দিয়ে দিয়েছে যে এনি কেসে আমাদের লেভেল 8-এর লেভেল 9 যে পোস্ট আছে লেভেল 7-এর থেকে বেশি হতে পারে, মানে 50%-এর বেশি হওয়া যাবে না, 50% কমই থাকতে হবে। মানে এই যে লেভেল 8 আর লেভেল 9 মিলে 25-50 আছে, এটা 51, এটা 49 করা যাবে না, ঠিক আছে। এটা 49, 48, 47 চলবে, কিন্তু এই ভ্যালুটা আসলে ইকুয়াল টু আর বেশি থাকতে হবে, ঠিক আছে। এটা যেন ক্লিয়ার থাকে, এটা রেলওয়ে বোর্ড পুরো ক্লিয়ার করে দিয়েছে। আর যেটা হচ্ছে আফটার দি কাট অফ ডেট অ্যানুয়াল রিভিউ অফ দি স্কিম টু বি টেকেন অন 1 জুলাই অফ এভরি ইয়ার, মানে প্রত্যেক বছরের জুলাই মাসে 1 জুলাইতে এটা আবার রিকনসিডার করা হবে। ধরো আমাদের ক্যাডার স্ট্রেন্থ বেড়েছে, তোমরা যখন নতুন ছেলে জয়েন করবে তখন কি যেই বেড়ে গেল, যেই বাড়লে এসএসসিরও ক্যাডার স্ট্রেন্থ রিভাইজ করা হবে, সেই হিসাবে সবই রিভিশন হবে, সেভাবে স্যাংশন স্ট্রেন্থ বাড়তে পারে, ঠিক আছে, বাড়বে বা কমবে তার উপর ডিপেন্ড করছে। এটা প্রত্যেক বছরের 1 জুলাইতে রিভিশন নেওয়া হবে, ঠিক আছে। এটা ছিল আমাদের মোটামুটি চিঠির আমাদের সারাংশ, এবং এটা তোমরা চাইলে ডাউনলোড করে দেখে নিতে পারো। এই অনুযায়ী এবার প্রমোশনে একটা স্কোপ বাড়িয়েছিল, এবং এটাকে ফার্দার রেলওয়ে বোর্ড আরও বেশি কনসিডার করে, আরও বেশি ডিসকাশন হয়, ঠিক আছে। আরও বেশি অ্যাসোসিয়েশনরা বলতে পারে, যেটা টেকনিক্যাল অ্যাসোসিয়েশন বেস করে ডিসকাস করে। টেকনিক্যাল অ্যাসোসিয়েশন এটা নিয়ে বহুদিন ধরে লড়াই করছিল, যেটা ডিসকাস করার পরে ফাইনাল যেটা হয় এবং রেলওয়ে বোর্ড যেটা কনসিডার করে, তারপরের যে চিঠিটা সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, যেটা আমাদের বেরিয়েছে। এটা আমাদের কত বেরিয়েছে, এটা 16/1/2025, আরবি নম্বর 4/2025 লেটার নম্বর, গুগলে সার্চ মার সব পেয়ে যাবে, ঠিক আছে। এখানে কি বলছে, প্লিজ রেফার টু বোর্ড লেটার নম্বর এত দেওয়া আছে, এটা 17/11/2022 আরবি নম্বর যেটা দেওয়া ছিল, ঠিক আছে। সেটা অনুযায়ী কী বলছে, এটা আমাদের পুরো লেটার রেফারেন্স নিয়েছে, যেখানে আমাদের যা বলেছে সেটাও লেখা আছে যে আমাদের 4 বছর পরে 50% লেভেল 8-এ হবে। এবার কি বলছে, নাও ইন কনসালটেন্ট উইথ মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের কনসালটেন্ট করে কি বলা হচ্ছে, উইথ দি অ্যাপ্রুভাল অফ কম্পিটেন্ট অথরিটি অ্যাপ্রুভাল নেওয়ার পরে ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট percentage and more upgradation in phase 2 is to be modified to the extent that after completion of 4 years service in level 8 এ 4 বছর সার্ভিস কমপ্লিট করার পরে, ঠিক আছে, অল ইনকামবেন্টস ইন লেভেল 8 আর টু বি আপগ্রেডেড টু লেভেল 9, মানে যারা যারা লেভেল 8-এ ছিল সবাই লেভেল 9-এ আপগ্রেড হয়ে যাবে। তো যেটা আগে বলেছিল 50%, মানে আগের চিঠিতে কি বলেছিলাম, লেভেল 4 বছরের পরে 25 জন লেভেল 8-এই রয়ে গেল, 25 জন লেভেল 9 চলে গেল। কিন্তু এখন বলছে না, 4 বছর যদি কমপ্লিট করো সবাই লেভেল 8 থেকে লেভেল 9 চলে যাবে, ঠিক আছে।
তো একবার যদি তুমি লেভেল 8 হয়ে যেতে পারো, তোমার লেভেল 9 4 বছর পরে বাধা, কেউ আটকাতে পারবে না। এবং লেভেল 9 হয়ে যাওয়ার পরে তোমার আর প্রমোশনাল স্কোপ থাকছে না। এবং লেভেল 9 অনেকটাই, লেভেল 9 মানে তোমার গ্রেড পে কতবার দেখাচ্ছি দেখো, লেভেল 9 এর সব ডিটেলস দেখাচ্ছি। গ্রেড পের জন্য আমি এখানে আসছি, এটা আমাদের 7 CPC পে ম্যাট্রিক্স, ঠিক আছে, যেটা আমাদের চলছে। এবং এখানে দেখো এটা হচ্ছে আমাদের, যদি তোমরা যাও এখানে দেখো এটা হচ্ছে আমাদের লেভেল 6, ঠিক আছে, তুমি যেই জয়েন করবে তার বেসিক শুরু হচ্ছে 25,400, লেভেল 7 44,900, লেভেল 8 আমাদের হচ্ছে 7,600, যার আমাদের গ্রেড পে 48, এবং লেভেল 9 গ্রেড পে 5400, স্টার্টিং হচ্ছে বেসিক 53,100। তো এই লেভেল 9 5400 গ্রেড পেতে তোমরা চলে যাবে, ঠিক আছে, যেটা আগে যেতে প্রচুর টাইম লাগতো একজন এসএসসি বা একজন যেই, যেটা তোমরা কিন্তু যদি সিনিয়র থাও খুবই তাড়াতাড়ি চলে যেতে পারবে, ঠিক আছে। তো এই দেখো, আর যেটা বলেছিলাম সিনিয়রিটি যদি তোমাদের বেশি হয় তাহলে তোমরা কী লাভ পাবে, আমি আমার ক্ষেত্রে বলছি, আমি অ্যাজ এ যেই এখানে জয়েন করেছিলাম 4200 গ্রেড পে লেভেল 6 জয়েন করেছিলাম, আমি এই অবধি গেছিলাম, 38,700 গেছিলাম। তারপরে আমার সিনিয়রিটি লিস্টের উপরে নাম থাকায় আমি প্রমোশন পেয়ে ডাইরেক্ট কিন্তু এই 44,900 এটা পেয়ে গেছি, ঠিক আছে, এটা আমি ডাইরেক্ট পেয়ে গেছি। আমি কতগুলো জাম্প মেরেছি দেখো, 44,900 আসতে গেলে আমাকে এই অবধি নিচে আসতে হতো, আমাকে এই অবধি নিচে আরও আসতে হতো, আরও আমাকে 5-6 বছর ওয়েট করতে হতো, মানে আমি 9 বছর সার্ভিসের পরে 44,900 পেতাম, সেটা কিন্তু আমি অনেক আগেই পেয়ে গেছি। এবং এখন আমার যেটা বেসিক পে সেটা হচ্ছে 47,600, আমি কিন্তু 5 বছর সার্ভিস করেছি। তো সিনিয়রিটি লিস্টের উপরে নাম থাকলে অনেক ফায়দা আছে, সিনিয়রিটি লিস্টের উপরে নাম তুলে আমি একটা অলরেডি ভিডিও বলে দিয়েছি, ঠিক আছে। সিমিলারলি লেভেল 7 থেকে এই যে ধরো 2 বছর সার্ভিস করলে লেভেল 8-এ চলে যাবে, 4 বছর সার্ভিস করলে লেভেল 9-এ চলে যাবে, যদি তুমি সিনিয়র থাকতে পারো। হলো কথা বলছি, তুমি এখন সিনিয়র হলে, তোমার অনেক সিনিয়র আছে, লেভেল 8-এ তোমার একটু টাইম লাগলো, তবু লেভেল 8-এ যাওয়ার পরে লেভেল 9 তোমার কনফার্ম আছে 4 বছর পরে, ঠিক আছে। সেই জন্য এই জিনিসগুলো তোমাদের এখনই ক্লিয়ার থাকা দরকার। এটা অ্যাজ এ এসএসসি এগুলো প্রমোশন, এটা তো অ্যাজ এ এসএসসি তোমার কি প্রমোশন পে হয়ে গেল, এবং সেই হিসেবে স্যালারিটা অনেক তাড়াতাড়ি অনেকটাই বেশি বাড়বে। তো এরপরে চলে আসি আমাদের ভিডিও যেটা পার্ট 2 ছিল। ভিডিওর পার্ট 2তে আমাদের কি বললাম, যে যেই থেকে এক্সসিএনএ প্রমোশন। তো এবার দেখো, এবার যদি তোমরা যেই থেকে এক্সসিএনএ বা অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রমোশন পেতে চাও, সেক্ষেত্রে তোমাদের একটা ওয়ে আছে, এলডিসি এক্সাম দিতে হবে, ঠিক আছে, লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সাম। এবং সেই এক্সামের জন্য তোমরা কখন এলিজিবল হবে, তোমরা রেলওয়েতে জয়নিংয়ের দিন থেকে 5 বছর পরে তোমরা এলিজিবল হবে, ঠিক আছে। এখানে ট্রেনিং পিরিয়ডটা ইনক্লুড করা আছে, অ্যাজ এ যেই জয়েন করার পরে 5 বছর পরে তুমি এলিজিবল হবে এই এক্সামটায় বসার জন্য। এবং এটা একটা ফুললি কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে, এমসিকিউ বেসড এক্সাম। তো এমসিকিউ বেসড এক্সামের উপর 150টা কোশ্চেন থাকে, 150 নম্বরের, এবং এটা তুমি দেবে, তারপরে তোমার হবে সিলেক্টেড হলে ইন্টারভিউ তোমার 50 নম্বর থাকে, বা 50 নম্বর সরি, টোটাল 50 নম্বর থাকে, 25 নম্বর ইন্টারভিউ আর 25 নম্বর হচ্ছে তোমার এপিএআর, ঠিক আছে, অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্ট যেটাকে বলা হয়। অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্ট তোমার তার থেকে 25 নম্বর তোমাকে দেওয়া হয়। প্রত্যেক বছর রেলওয়ে থেকে অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্ট তোমার আসে, যে তোমার সারা বছরের পারফরমেন্স কী। জেনারেলি তোমার 5 বছর চেক করে, এবং 5 বছরের প্রত্যেকটাই 5-5 নম্বর থাকে। তো সেই হিসেবে 25 নম্বর তোমার দেখা হয়, যে 25-এর মধ্যে তুমি কত পেয়েছো, কোনো বছর 4 পেয়েছো, কোনো বছর 5-এ 5 পেয়েছো, কোনো বছর ধরো 5-এ 3 তোমাকে কেউ দিয়েছে, তো সেই নম্বরটাকে যোগ করা হলো, সেখান থেকে 25 আসলো, 25 নম্বর ইন্টারভিউ, টোটাল 200 নম্বর। 200 থেকে তোমাদের যারা যারা প্রথমে নাম হবে তারা সিলেক্টেড হবে। প্রত্যেক বছর রেলের কিন্তু ভ্যাকেন্সি বেরোয়, ইস্টার্ন রেলওয়েতে, সাউথ ইস্টার্ন রেলওয়েতে প্রত্যেক বছরই বেরোয়, তোমরা দেখবে এটা রেলওয়েজ আলাদা আলাদা ওয়াইজ বের করে, ঠিক আছে। ইস্টার্ন রেলওয়েতে দরকার ইস্টার্ন রেলওয়ে বের করলো, কলকাতা মেট্রো যেমন ইস্টার্ন রেলওয়ের সাথে একসঙ্গেই বের করে। তো এটা হচ্ছে গিয়ে তোমাদের কী করে এক্সাম হবে। এবার এক্সামটা দিলে, এক্সাম 5 বছর পরে তুমি এলিজিবল, এক্সাম দিয়ে তুমি যদি ভালো করে পড়াশোনা করো 5 বছর, এক্সাম কোয়ালিফাই করে গেলে, তারপরে তুমি হয়ে যাবে রেলওয়েতে জয়েন করবে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটাই বলো। এবং এটা তোমাকে তমকা দেওয়া হবে গ্রুপ বি গ্যাজেটেড অফিসার, ঠিক আছে। তো গ্রুপ বি কেন, গ্রুপ এ কেন না, কারণ গ্রুপ বি হচ্ছে যারা ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস দিয়ে আসছে তারা হচ্ছে গ্রুপ এ ডাইরেক্ট অফিসার হবে, এবং তুমি যেহেতু প্রমোশন পেয়ে হলে সেটা তুমি গ্রুপ বি অফিসার, ঠিক আছে, গ্রুপ বি গ্যাজেটেড অফিসার। এবং তোমার যেটা বেসিক পে তখন হয়ে যাবে আমাদের 4800, মানে গ্রেড পে এটা হবে 4800 গ্রেড পে, যেটা এসএসসি থেকেও হচ্ছিল তোমরা এখন, মানে এখন স্কোপ করে দিয়েছে। কিন্তু তুমি এইএন হলে তুমি যেই থেকে ডাইরেক্ট 4800 গ্রেড পে পেয়ে যাবে, ঠিক আছে। অথবা তুমি যদি এসএসসি হয়ে যাও, ম্যাটার করছে না। অ্যাকচুয়ালি আগে যখন এসএসসি রিক্রুট হতো, এসএসসিদের পরে 3 বছর ছিল এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা এএক্সিএন এর পরীক্ষায় বসার জন্য। কিন্তু এখন যেহেতু এসএসসি ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে না, এবং যেই থেকে এসএসসি হতে তোমার আরও বেশি সময় লেগে গেছে, তো এসএসসি থেকে তুমি যেই হিসেবেই 5 বছরটা আগে কোয়ালিফাই করে আছো, এবং 5 বছর হয়ে গেলে তুমি কোয়ালিফাই করতে পারবে। তুমি যেই থেকে এসএসসি প্রমোশন পেয়ে গেলেও কোনো কিছু ম্যাটার করছে না, তোমার সার্ভিস লাইফ 5 বছর হয়ে যাওয়া মানে তুমি কিন্তু এক্সামটা বসতে পারছো। এবার এক্সামটা বসার পরে তুমি কোয়ালিফাই করে গেলে, তুমি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে গেলে গ্রুপ বি। তারপরে যেমন হয় তোমার একটা ট্রেনিং হবে, সেই সিভিল রিসেন্ট পুনেতে ট্রেনিং হয়, ট্রেনিং হওয়ার পরে তুমি হয়ে গেলে রেলওয়েতে অফিসার, অ্যাজ এ অফিসার। এবং অফিসার যেই হয়ে গেলে সেই সময় তোমার অল ওভার ইন্ডিয়া কিন্তু পোস্টিং হতে পারে।
ইন জেনারেল তোমার যে ইস্টার্ন রেলের ভ্যাকেন্সি হবে, ইস্টার্ন রেলতে পোস্টিং হবে, কিন্তু তার মানে এই নয় ইস্টার্ন রেলতে সবসময় থাকবে বা সাউথ ইস্টার্নে থাকবে। তোমার কিন্তু বাইরেও পোস্টিং হলে হতে পারে, অন্য স্টেটেও পোস্টিং হলে হতে পারে, অন্য রেলওয়েতেও পোস্টিং হলে হতে পারে। তুমি যেই অফিসার হয়ে গেলে তোমার অল ওভার ইন্ডিয়া পোস্টিং হতে পারে। এই একটা কারণের জন্য অনেকে আছে যারা কিন্তু এসএসসির পরে এই এক্সাম দিতে চায় না বা দেওয়া ইন্টারেস্টেড থাকে না, ঠিক আছে। এক্সামটা একটু অবশ্যই কঠিন হয়, ইউপিএসসি থেকে তবু সহজ আমি বলবো, কঠিন হলে ইউপিএসসি থেকে অনেক সহজ, কিন্তু অনেকে দিতে চায় না, বসতে চায় না, কারণ তারা নিজের জোনে নিজের ডিভিশনে থাকতে চায়, সেখানে বেশি কমফোর্টেবল ফিল করে, ঠিক আছে। অল ওভার ইন্ডিয়ার স্কোপটা তারা নিজেদের মধ্যে খুলতে চায় না। তো এটা হয়ে গেলে তুমি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে গেলে, এইএন হয়ে গেলে। এবার এইএন হয়ে যাওয়ার পরে যেমন ডাইরেক্ট অফিসারদের কী হয়, ডাইরেক্ট অফিসারদের প্রমোশন এইএন থেকে যেটা আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা ডিভিশনাল ইঞ্জিনিয়ার হয়ে গেল, দুটো একই পোস্ট, তারপরে সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার অবধি, ঠিক আছে। প্রমোশন একটা লিমিটেড টাইম পিরিয়ড, টাইম বাউন্ড প্রমোশন, মানে তোমার একটা নির্দিষ্ট টাইম পেরিয়ে গেল, তবে তোমার নেক্সট লেভেলে প্রমোশন পেয়ে যাবে। কিন্তু যেটা গ্রুপ বি অফিসার তাদের ক্ষেত্রে সেটা হয় না। গ্রুপ বি যারা অফিসার আছে তাদের প্রমোশন ডিপেন্ড করে তার আগে কত ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো গ্রুপ বির অফিসারদের তুমি তখনই প্রমোশন পাবে যখন তোমার আগে কোনো একটা সিট খালি হবে। কেউ রিটায়ার করলো প্রমোটেড অফিসার, সেই হিসেবে তার নিচের জন প্রমোশন পেলো, সেভাবে তোমার প্রমোশনাল স্কোপটা বাড়লো। রিসেন্ট যেটা হয়েছে, যে সবথেকে বেশি অ্যাকচুয়ালি টেনিওর গেছে, কিছুদিন আগে প্রমোশন কিছুজন পেলো অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে আমাদের ডিভিশনাল ইঞ্জিনিয়ার লেভেলে পোস্টিং পেলো, তাদের 17 বছর লেগেছে। এটা ম্যাক্সিমাম, এত হয় না, 10-12 বছরে জেনারেলি হয়ে যায়, 10-12-14 বছরে, ঠিক আছে। খুব লাক ভালো থাকলে হয়তো 8-9 বছরে হয়ে গেলে হতে পারে, যে খুব লাকি ব্যাচের কেউ একজন থাকলে এবং সেদিকেও টপ করলে তবেই হবে। তাহলে জেনারেলি 10-12-14 বছর, 17 বছরটাই ম্যাক্সিমাম গেল। তো 17 বছর পরে গিয়ে তুমি কিন্তু ডিভিশনাল ইঞ্জিনিয়ার হতে পারছো, এবং তারপরে সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার হয়ে যাবে। তারপরে সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার মোটামুটি টাইম বেশি লাগে না, হয়ে যায় 3-4-5 বছরে হয়ে যায় সবাই। তো এই হচ্ছে কথা। তো এই হচ্ছে তোমার প্রমোশনাল স্কোপ। এবং মোটামুটি যারা প্রমোশন পায়, ম্যাক্সিমাম লোকরা অল্প বয়সে প্রমোশন পেলে, তুমি যদি 30, 32, 33 বা বিলো 35 তুমি যদি এই এক্সাম ক্লিয়ার করে যেতে পারো, তাহলে তুমি কিন্তু সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার লেভেল অবধি যেতে পারবে, ঠিক আছে। অনেক আছে অনেক বেশি বয়সে হয়। এবার দেখো যে এক্সাম হয় ডিপার্টমেন্টাল এক্সাম, এটা আরও একটা এক্সাম হয় যেটা কিন্তু সিনিয়রিটি বেসিস সিলেক্টেড হয়, ঠিক আছে। যে যত বেশি সিনিয়র, একটা রিটেন এক্সাম হয়, সেটা পাস করতে পারলে সিনিয়রদেরও সুযোগ দেওয়া হয় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। সেক্ষেত্রে 40 মানে 45, 50, 55 বছর বয়সে গিয়ে অনেক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়েই রিটায়ার করে, যেটা সিনিয়রিটি বেসিসে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেওয়া হয়। তো সবার জন্য স্কোপ আছে কিছু না কিছু। সিনিয়ররাও যদি একটু পড়াশোনা করে ফাইনাল এজে গিয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হলে হতে পারবে, ঠিক আছে। আর তাছাড়া অনেকে তো এসএসসি হয়েও রয়ে যায়। এবার নিজস্ব মানে কী বলে, নিজের উপর ডিপেন্ড করে তুমি কী হতে চাও, কী থাকতে চাও। কিন্তু হ্যাঁ, আরেকটা জিনিস কথা, তুমি যদি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে চাও বা তারপরেও যেতে চাও, তোমার কিন্তু বিটেক লাগবে না, বিটেক কম্পালসারি। এটা অনেকে কোশ্চেন থাকে, আমি কি প্রমোশন পেতে গেলে ডিপার্টমেন্টাল এক্সাম দিলে বিটেক লাগবে না? বিটেক লাগবে না। তুমি ডিপ্লোমা হোল্ডার অ্যাজ এ যেই জয়েন করেছো, তোমার ওই কোয়ালিফিকেশানটা থাকলেই হবে, কারণ তারপরে তোমার রেলের এক্সপিরিয়েন্স আছে, এবং সেই হিসেবে তুমি এক্সাম দিচ্ছ, এবং তোমার যা পড়াশোনা আসবে মোটামুটি অ্যাসিস্ট্যান্ট এক্সামে যা কোশ্চেন আসবে, সেই কোশ্চেন কিন্তু তোমার এইসব যে ইন্ডিয়ান রেলওয়েতে যা কোড ইউজ হয় এইসব থেকে আসবে, তোমার ডেইলি টু লাইফ ওয়ার্ক, ঠিক আছে। তোমাকে সব ম্যানুয়াল ভালো করে পড়তে হবে, সেখান থেকে কোশ্চেন আসবে, এবং ম্যানুয়াল ভালো করে পড়লে তুমি কোয়ালিফাই করে যাবে। এবং তোমার যে কাজের এক্সপিরিয়েন্স, কাজের নলেজ, এটাকে মেনলি দেখা হয় তোমাকে যখন প্রমোশনাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার করা হয়। তোমার কাজের নলেজ ভালো থাকলে তোমাকে ইন্টারভিউতে ভালো নম্বর দেবে, তোমার রিটেনেও ভালো স্কোপ আসবে, এবং তোমার যেটা যে এপিআর যেটা হয়ে গেল, ঠিক আছে, অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্ট, সেটাও তোমার ভালো হবে এবং তুমি সিলেক্টেড হয়ে যাবে। তো এখানে কোনো তোমার আর বিটেক ম্যাটার করে না, বিটেক এমটেক কিছুই ম্যাটার করে না, তুমি এক্সাম কতটা ভালো করে দিলে সেটাই ম্যাটার করে। তো এটা যদি হয়ে যাও তোমরা পেয়ে যাবে, এবং অল্প বয়সে পেয়ে গেলে 30-32 বছর বয়সে অনেকেই হয়ে যায়, 32-33 বছর বয়সে, যারা 25 বছর বয়স বা বিলো 25 বছর বয়সে চাকরি পাচ্ছে, 5 বছর এলিজিবল, 30 বছর বয়সে এলিজিবল হয়ে গেল। যেই 30 বছর বয়সে এলিজিবল হয়ে গেল, 1-2 বছরে তারা এক্সাম কিন্তু বের করে দেয়, যে পড়াশোনার টাচে থাকে। তো যদি তুমি 32-33-এ বের করতে পারো, আরামসে সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার অবধি চলে যাবে, ঠিক আছে। রেয়ার কেসে হয়তো চিফ ইঞ্জিনিয়ার র্যাঙ্কটা পেতে পারো, কিন্তু খুব রেয়ার কেস, ঠিক আছে। যেমন ইউপিএসসি দিয়ে ক্লিয়ার করলে হয়তো চিফ ইঞ্জিনিয়ার র্যাঙ্ক তোমার বাধা হয়, অনেক কম বয়সে চিফ ইঞ্জিনিয়ার পেয়ে যাবে তুলনামূলক, মানে বিলো 45-50-এ চিফ ইঞ্জিনিয়ার র্যাঙ্ক তুমি পেয়ে যাবে। কিন্তু এখানে তোমার রেয়ার কেসে হয়তো চিফ ইঞ্জিনিয়ার 1-2 পেলো কি পেলো না, মানে চিফ ইঞ্জিনিয়ার তুমি হবে খুব রেয়ারেস্ট কেস, কিন্তু সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার তুমি হতে পারবে। এবং এটা একটা ভালো বস, সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার তখন তুমি যখন হয়ে যাবে, ঠিক আছে, তখন তোমার দেখো সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার বা ডেপুটি পোস্ট যেটাকে বলা হচ্ছে, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার বা সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার পোস্টটা একই। তো সেক্ষেত্রে তোমার দেখো বেসিক পে কত হয়ে যাবে, তুমি ডাইরেক্ট এখানে পৌঁছে যাবে, ঠিক আছে। তুমি ডাইরেক্ট তখন এই লেভেল 13-এ চলে যাবে, লেভেল 13। এবং যেই তুমি সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার হয়ে গেলে, লেভেল 13-এ চলে গেলে, তুমি তখন ক্লাস 1 গ্র্যাজুয়েট অফিসারের সমতুল্য হয়ে যাবে। যখন তুমি সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার যেই হয়ে গেলে, তুমি তখন ক্লাস 1 গ্র্যাজুয়েট অফিসার। তার আগে যতক্ষণ থাকছো তখন কিন্তু ক্লাস 1 অফিসার হচ্ছে না, গ্রুপ বি অফিসার বলা হচ্ছে। কিন্তু যখনই তুমি এই 8700 তুমি হচ্ছে গিয়ে গ্রেড পে পেয়ে গেলে, এবং তোমার বেসিক 1,23,100 হয়ে গেলে, তখন তুমি ক্লাস 1,
লেভেল 13-এ গিয়ে তুমি ক্লাস 1 গ্যাজেটেড অফিসার এই তমকাটা পেলে এবং রেলে তখন ক্লাস 1 অফিসার তুমি হয়ে গেলে নিজেকে বলতে পারবে। ঠিক আছে, সেটা টাইম লাগে, তুমি ক্লাস 1 পেতে পেতে তোমার হচ্ছে 54-55 বছর বয়স অবধি তোমার হয়ে যেতে পারে। ঠিক আছে, কেউ কম বয়সেও পেয়ে যায়, কেউ 50 বছরের মধ্যেও পেয়ে যায়, লাখে পার্সেন্ট থাকলে। ঠিক আছে, তো সেটা ডিপেন্ড করছে তোমার আগে কত সিনিয়রিটি ভ্যাকেন্ট আছে, কত লোক রিটায়ার করে গেছে, তার উপর অনেকটা ডিপেন্ড করছে এবং তুমি কত তাড়াতাড়ি এক্সাম দিয়েছো। ঠিক আছে, তো রেলের তুমি যদি অ্যাজ এ এক্সাম দাও তো এই অবধি যা তোমার পসিবল আছে তুমি প্রমোশন পেয়েও হও, তো এটাও একটা প্রমোশনের ভালো স্কোপ। ঠিক আছে, অনেকে ইউপিএসসি ক্লিয়ার করতে পারেনি বা তখন আরআরবি যে পেয়ে গেছো, তারপরে সংসারের চাপে এখন এর মধ্যেই লেগে গেছে, তারা যদি পড়াশোনা করে চেষ্টা করে তারা কিন্তু এই অবধি যেতে পারে। এবং লেভেল 13টাও রেলে খুবই একটা ভালো পোস্ট, সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার যে পোস্টগুলোকে বলা হয়, এগুলো খুবই একটা ভালো পোস্ট। ঠিক আছে, দুটো একই পোস্ট, মানে লেভেল 13-এর পোস্ট, সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার বলে বা ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার বলে, দুটো একই পোস্ট। ঠিক আছে, তারপরের পোস্টগুলো যেগুলো সেগুলো ইউপিএসসি ক্লিয়ার করে তারা এইসব পোস্টগুলো যায়, এত দূর তোমরা যেতে পারবে না, যারা প্রমোশন পাবে। যারা ইউপিএসসি ক্লিয়ার করে আসবে ইঞ্জিনিয়ারিং সার্ভিস তারা এইদিকে যাবে। তো আশা করছি আমাদের বেসিক মোটামুটি তোমাদের ক্লিয়ার করতে পারো, প্রমোশনাল স্কোপ কী আছে, কী করে পেতে পারো। ঠিক আছে, তোমাদের হাতে দুটো স্কোপই আছে, তোমাকে ডিসিশন নিতে হবে তুমি কোন দিকে যেতে চাও। তুমি ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং তারপরে ডিভিশনাল ইঞ্জিনিয়ার, সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার এই অবধি যেতে চাও, নাকি তুমি এসএসসি হয়ে রয়ে যেতে চাও। এসএসসি হয়ে রয়ে যেতে গেলে তোমার কী করতে হবে সেটাও বলে দিয়েছি। যারা এসএসসি এক্সাম, যারা ধরো ট্রেনিংয়ে ভালো স্কোর করতে পারে, পিছন দিকে আছো, তারা এই অপশনটা তাদের কাছে আছে, তারা এক্সাম দিয়ে এভাবেও কিন্তু বেরিয়ে গিয়ে কেরিয়ার অনেক বেশি গ্রোথ পেতে পারো। এসএসসি থেকে এই কেরিয়ারটা অনেক বেটার, আমি অবশ্যই বলবো। ঠিক আছে, কিন্তু অনেকে এসএসসি হয়ে থাকাটাও প্রেফার করে। তুমি একজন রেলে অফিসার হয়ে যাবে, গ্রুপ বি অফিসার হও আর গ্রুপ এ অফিসার হও, গ্রুপ এ অফিসার হও, তুমি রেলের অফিসার হিসেবে মানে কাউন্টেড হবে। তো সেটা আর অত বেশি ম্যাটার করবে না বাইরে, তোমারও সেম জব প্রোফাইল, জব মানে জব ডিউটি থাকবে। ঠিক আছে, তো কিছু স্যালারিটা কম পাবে ডাইরেক্ট অফিসারের থেকে ইনিশিয়াল ফেজে। ঠিক আছে, কিন্তু তোমার মোটামুটি কী বলে জব রেসপন্সিবিলিটি এসে সব কিছু সেমই থাকবে। তো এটা নিয়ে কোনো ডাউট নেই। তো এবার তোমরা ডিসিশন করবে তোমরা কী করে তোমাদের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাবে। তা সবসময় তোমরা কী বলে নলেজ গেইন করলে সবসময় কেরিয়ারের গ্রোথ আছে। তুমি যখন নলেজ গেইন করা বন্ধ করে দেবে, দাঁড়িয়ে যাবে, তোমার কেরিয়ার কিন্তু দাঁড়িয়ে যাবে। এটা নর্মাল গ্রোথ তখন পাবে যে নর্মাল স্যালারি ইনক্রিজ। কিন্তু তুমি যদি তোমার পড়াশোনাটা চালিয়ে যাও, হার্ডওয়ার্ক করে যাও, তবে কিন্তু মানে চাকরি পাওয়ার পরে 5 বছর 6 বছর হার্ডওয়ার্ক করে যাও, তাহলে কিন্তু তোমাদের প্রমোশনাল স্কোপটা অনেকটাই বেড়ে যাবে এবং তুমি অনেক ভালো জায়গায় গিয়ে শেষ করতে পারবে। শেখার কোনো শেষ নেই, ভালো করে শিখে যাও, ভালো করে পড়ে যাও, কেরিয়ারকে তোমাদের ম্যাক্সিমাম পিকে নিয়ে যাও। ঠিক আছে, তবে তুমি রেলওয়ের কাজটাকে এনজয় করো, যত উপরের পোস্টে যাবে রেলওয়ের কাজটাকে এনজয় করবে, অনেক নতুন নতুন জিনিস করবে, অনেক রেসপন্সিবিলিটি আসবে, অনেক দায়িত্ব নেবে। রেলে একজন এসএসসিরও প্রচুর দায়িত্ব থাকে এবং তুমি যখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডিভিশনাল ইঞ্জিনিয়ার, সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার হবে, তখন তোমার আরও হিউজ দায়িত্ব থাকবে। তখন সেই জিনিসগুলো তুমি যদি কাজকে ভালোবাসো, ইঞ্জিনিয়ারিংকে ভালোবাসো, ঠিক আছে, রেলওয়েকে ভালোবাসো, তোমার সেই কাজগুলো খুব চ্যালেঞ্জিংও লাগবে, মজাও লাগবে, অনেক নতুন জিনিস শিখবে রেলওয়েতে, যেটা কিন্তু অন্য কোথাও তুমি শিখতে পারবে না। অনেক বেশি ওয়ার্ক এক্সপিরিয়েন্স হবে। ঠিক আছে, অনেক বেশি তোমার কী বলো কন্ট্রাক্টের ডিলিংয়ের তোমার এক্সপিরিয়েন্স হবে, সব কিছু ডিলিং, পাবলিক ডিলিংয়ের এক্সপিরিয়েন্স হবে কম বেশি, অনেক কিছু হবে। তো রেলে যত তুমি প্রমোশন পেতে পারবে তত তোমার কেরিয়ারের স্কোপ বাড়বে এবং এই নলেজগুলো কাজে লাগে। অনেকেই আছেন যারা রিটায়ার করে যাওয়ার পরে অনেক কনসালটেন্সি ভালো ভালো জয়েন করেন, অনেক পিএসও জয়েন করেন এবং এখানেও অনেক ভালো ভালো স্যালারি কিন্তু অনেকে অ্যাচিভ করেন। যারা ডিপেন্ড করছে তোমার কেরিয়ারে তুমি কতটা বেশি সাকসেসফুল হয়েছো তার উপরে। ঠিক আছে, তো এখানে এরকমও আছেন আমি চিনি, আমাদের রিটায়ার করে গেছেন সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার। ঠিক আছে, কনসালটেন্সিতে এখন অ্যাজ এ কনসালটেন্ট আছেন এবং রেলের থেকে কিন্তু বেশি স্যালারি সেখানে তিনি পাচ্ছেন অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে। ঠিক আছে, জয়েন করে আফটার রিটায়ারমেন্ট লাইফ। তো তোমাদের প্রমোশনের কী বলে মানে শেখা আপার লিমিট যত শিখবে সেরকম তোমরা কিন্তু তোমাদের কেরিয়ারে গ্রোথ করতে পারবে। তো ভিডিওটা আজকে মনে হয় একটু বড় হয়ে গেল, ভিডিওটা আমি আর বেশি বড় করবো না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো। তোমরা আর কী বিষয়ের উপরে, টপিকের উপরে তোমরা ভিডিও পেতে চাও নিচে কমেন্ট করে জানাও। এই ভিডিওতে তোমাদের কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই দেওয়ার। আর যদি কিছু বড় কিছু জানার তোমার ইচ্ছে থাকে যেটা হয়তো কমেন্টে বলা পসিবল নয়, তার জন্য তোমরা আমাকে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারো, আমাকে টেলিগ্রামে ডাইরেক্ট মেসেজ করতে পারো। আমার টেলিগ্রাম আইডি হচ্ছে ERRBSSC। আমি টেলিগ্রাম আইডিটা তোমাদের লিখে দিচ্ছি। ঠিক আছে, আমার টেলিগ্রাম আইডি হলো ERRBSSE। তোমরা ওখানে টেলিগ্রামে মেসেজ করো, আমি চেষ্টা করবো সবাইকে রিপ্লাই দেওয়ার জন্য। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।